প্রথম কথা, বেশ কয়েকদিন ধরে একটা রিপোর্ট বারবার সামনে আসছিল যেখানে বলা হচ্ছিল যে সিবিআই এর তরফ থেকে নাকি এবারে জানানো হবে যে একজন ছাড়া আরজিকর কাণ্ডে আর কেউ যুক্ত আছেন এরকম কোনো প্রমাণ সিবিআই পায়নি এবং এই একজনই যুক্ত রয়েছেন এইটুকু প্রমাণই তাদের হাতে এসেছে ইত্যাদি ইত্যাদি। সিবিআই এর তরফ থেকে আজ যেটা জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে তারা যে স্টেটাস রিপোর্ট দিয়েছে সেখানে এই ধরনের কোনো প্রমাণ সিবিআই পেয়েছে যে একজনই যুক্ত রয়েছেন আর কেউ যুক্ত নেই, একজনের প্রমাণই তারা পেয়েছেন, এরকম কোনো বক্তব্য কিন্তু সুপ্রিম কোর্টের সামনে আসেনি। যতটুকু সিবিআই বলেছে, যতটুকু বিচারপতিরা প্রশ্ন করেছেন এবং যতটুকু বিষয় সামনে এসেছে সেখান থেকে বারবার উঠে আসছে যে প্রশ্ন সেটা হলো অসঙ্গতির প্রশ্ন। জিডি কখন করা হয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে অসঙ্গতি, কখন পোস্টমর্টেম করতে পাঠানো হয়েছে, এফআইআর এর ক্ষেত্রে বেশ কিছু অসঙ্গতির কথা উঠে আসছে। প্রত্যেকটা পদে পদে খালি অসঙ্গতির কথা বারবার করে তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন জায়গায় এই অসঙ্গতি নিয়ে বারবার প্রশ্ন করা হয়েছে। রাজ্য প্রশাসন কিভাবে এগিয়েছিল, তাদের তরফ থেকে কেন এই গন্ডগোল হয়েছে, সময়ের এই পার্থক্য কেন হয়েছে, এই অসঙ্গতির কথাই কিন্তু সিবিআই এর তদন্তের ক্ষেত্রেও বারবার উঠে আসছে। সুপ্রিম কোর্টেও বিচারপতিরা বারবার এই প্রশ্নই করেছেন এবং সুপ্রিম কোর্টে যখন রাজ্যের তরফ থেকে যে আইনজীবী দাঁড়িয়েছেন কপিল সিব্বল, তাকে এই অসঙ্গতিগুলো নিয়ে প্রশ্ন করা হয়েছে যে এটা কোথায় গেল, অমুক কাগজটা কোথায়, তমুক চালানটা কোথায়, এই সময়ের পার্থক্যের কারণটা কি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে কপিল সিব্বল হয় কথাটা ঘুরিয়ে দিয়েছেন, ঘুরিয়ে পেঁচিয়ে অন্য কথায় চলে গেছেন, আর তা না হলে তিনি বলেছেন যে আচ্ছা আমি এটা জেনে বলবো, এখন আমি জানি না। মোদ্দা কথা, তিনি কিন্তু এই অসঙ্গতি সম্পর্কে এখনো কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি। রাজ্যের তরফ থেকে সেরকম কোনো স্পষ্ট উত্তর সামনে রাখা হয়নি এবং প্রত্যেকটা পদে পদে কিন্তু এই যে অসঙ্গতির কথা উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে রাজ্যও হোঁচট খাচ্ছে, কপিল সিব্বলও পদে পদে হোঁচট খাচ্ছেন উত্তর দিতে গিয়ে, তিনিও স্পষ্ট উত্তর সামনে রাখতে পারেননি। দ্বিতীয় যে বিষয়টা, কপিল সিব্বল আজকের শুনানিতে কিন্তু কোনো জবাব দিতে আসেননি। তাকে দেখে এবং তার বক্তব্য শুনে এটা কিন্তু খুব স্পষ্ট যে তার একটা সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা ছিল আজ সুপ্রিম কোর্টে, আর সেটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন চলছে, বিশেষ করে চিকিৎসকরা, জুনিয়র ডাক্তাররা যে আন্দোলনে বসেছেন সেই আন্দোলনটা শেষ করে দেওয়া, সেই আন্দোলনটা তুলে দেওয়া। চিকিৎসকদের কাজে ফিরতে বলুন, চিকিৎসকরা কাজে না ফেরার জন্য অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, এত মানুষজন মারা যাচ্ছেন, 23 জন মারা গেছেন গত 28 দিনের মধ্যে, 6 লাখ মানুষকে ট্রিটমেন্ট দেওয়া হয়নি। একেবারে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা ধসে পড়বে এবার যদি এই জুনিয়র চিকিৎসকরা আন্দোলন ছেড়ে না ওঠেন, একেবারে খারাপ অবস্থা। দুদিন পরে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে খাটে উঠে যাবে। এই জুনিয়র ডাক্তারদের উপরে ভিত্তি করেই সবটা হচ্ছে, অতএব এদেরকে আন্দোলন শেষ করতে বলুন। এমনকি সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন সেটাকেও যাতে কিভাবে আটকানো যায় সেই বিষয়টাও কিন্তু কপিল সিব্বল বারবার তার প্রশ্নের মাধ্যমে, তার যে কথাবার্তা তার মাধ্যমে সামনে রেখেছেন, যেখানে বলা হচ্ছে যে পুলিশের অনুমতি নিচ্ছে না, লোকজন রাস্তায় বেরিয়ে পড়ছে, আন্দোলন করছে, মিছিল করছে, তাহলে প্লিজ আপনারা একটু বলুন যে পুলিশের যেন অনুমতি নেওয়া হয় এবং পুলিশ অনুমতি না দিলে মিছিল হবে না, প্রতিবাদ হবে না। এই ভাবটাই কিন্তু বারবার সামনে এসেছে। কপিল সিব্বল যা যা কথা বলেছেন এই মিছিল সংক্রান্ত বা ডাক্তারদের আন্দোলন সংক্রান্ত, সেখানে সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা যে আন্দোলনটা বন্ধ করে দেওয়া হোক, এই জুনিয়র ডাক্তাররা যেন কাজে ফিরে যান, তারা যেন আন্দোলনটা বন্ধ করে দেন। এবার আপনি প্রশ্ন করতেই পারেন যে কপিল সিব্বল এই যে পরিসংখ্যানটা সামনে রেখেছেন, এতজন মারা গেছেন, এতজন চিকিৎসা পাননি, এতজনকে ফিরে যেতে হয়েছে, এটা তিনি কোথা থেকে পেলেন, কিসের ওপর ভিত্তি করে এই পরিসংখ্যানের কথা সামনে রাখা হচ্ছে, যারা মারা গেছেন তাদের সঙ্গে এই আন্দোলনের ডিরেক্ট যোগসূত্রটা কোথায়, একদম কিসের ওপর ভিত্তি করে তিনি বলছেন যে আন্দোলনের জন্যই তারা মারা গেছেন, এই সমস্ত কথাগুলো অবশ্যই তিনি কোর্টের সামনে বলেননি। একেবারে নামতার মতো তিনি পড়ে গেছেন। 6 lakh individuals denied treatments, resident doctors not attending OPDs, no angiography for over 1500 patients, এই সমস্ত কিছু তিনি একদম পড়ে গেছেন। মানে ব্যাপারটা এইরকম দাঁড়াচ্ছে যে পশ্চিমবঙ্গের গোটা স্বাস্থ্য ব্যবস্থাটা এই জুনিয়র ডাক্তারদের ওপরে ভিত্তি করেই দাঁড়িয়ে রয়েছে, তারাই চালিয়ে নিয়ে যাচ্ছেন, তারাই সবটা করছেন এবং যেহেতু তারা আন্দোলনে বসেছেন, কর্মবিরতি করছেন, সেই কারণে গোটা ব্যবস্থাটা ভেঙে পড়ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি টুইট করেছিলেন, সেখানেও কিন্তু তিনি ঠিক এইরকমই একটি মনোভাব বা এরকমই একটি কথা ব্যক্ত করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে এই যে চিকিৎসকরা কর্মবিরতি করছেন তার জন্য প্রচুর মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে, মানুষজন মারা যাচ্ছেন এবং তিনি বলেছিলেন আন্দোলন চলুক কিন্তু পরিষেবাতেও ফিরে আসুন, পরিষেবা না দিলে কি করে হবে। এবং শাসক দলের তরফ থেকে বিভিন্ন মানুষজন, সমর্থক বা নেতানেত্রী যারা রয়েছেন, তারা বারবার কিন্তু এই ন্যারেটিভটাকেই শেষ কয়েকদিন ধরে সামনে রেখেছেন যে এই ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন না, ডাক্তাররা রোগী দেখছেন না, সেই কারণে এত রোগী মারা যাচ্ছেন এবং ডাক্তারদের পরিষেবায় ফিরতে হবে। ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা কিন্তু কাজে রয়েছেন, কিন্তু তারপরেও তাদের বক্তব্য হচ্ছে জুনিয়র ডাক্তাররা কাজে না ফিরে, পরিষেবা না দিয়ে যেটা করছেন সেটা মানুষের সঙ্গে বেইমানি করছেন। এবার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আবার ডাক্তারদের তরফ থেকে কিন্তু একটা চিঠি সামনে রাখা হয়েছে, যেখানে তারা বলছেন যে জুনিয়র ডাক্তারদের এই কর্মবিরতি চললেও চিকিৎসা পরিষেবা বন্ধ রয়েছে, ব্যাপারটা কিন্তু তা নয়, চিকিৎসা পরিষেবা চলছে। নির্দিষ্ট একজন ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে, যার কথা সকলেই বলছেন যে চিকিৎসা না পেয়ে তিনি মারা গেছেন, এই আন্দোলনরত ডাক্তারদের জন্য তিনি মারা গেছেন, ডাক্তাররা দেখেন
দেখেননি বলে তিনি মারা গেছেন, তার কথাও কিন্তু সেই চিঠিতে উল্লেখ করে বলা হচ্ছে যে বিষয়টা তা নয় যে চিকিৎসা না পেয়ে তিনি মারা গেছেন, তাকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়েছিল, চেষ্টা করা হয়েছিল, পরিষেবা দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও তাকে বাঁচানো যায়নি। আজকে আদালতে কিন্তু কপিল সিব্বল যেভাবে সওয়াল করেছেন তাতে একটা খুব পরিষ্কার যে ওই সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা নিয়ে কিন্তু তিনি আদালতে এসেছিলেন যে এই আন্দোলনটা কি করে তুলে দেওয়া যায়। এবং এখানেই দাঁড়িয়ে প্রধান বিচারপতি যদিও এই আন্দোলন তুলে নেওয়ার নয়, জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার জন্য একটা আবেদন জানিয়েছেন যে আগামীকাল 5টার মধ্যে কাজে ফিরতে হবে, এবং আগামীকাল 5টার মধ্যে কাজে ফিরলে এই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না, কিন্তু তারপরে যদি ডাক্তাররা আন্দোলন চালিয়ে নিয়ে যায় সেক্ষেত্রে রাজ্য যদি তাদের বিরুদ্ধে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন নেয় সেটা কোর্ট আটকাতে পারবে না। কিন্তু এখানেই প্রধান বিচারপতি কিন্তু এই প্রশ্নটাও করেছেন রাজ্যকে, কপিল সিব্বলকে এই প্রশ্ন করেছেন যে এই যে জুনিয়র ডাক্তারদের আপনারা কাজে ফিরতে বলছেন তাদের সিকিউরিটি এনশিওর করার জন্য, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন, কোনটা কোনটা আপনারা করে ফেলেছেন, এখনো অবধি করা হয়ে গেছে, যবে থেকে এই কেসের দায়িত্ব এখানে এসেছে, সুপ্রিম কোর্টে এসেছে, তারপর থেকে রাজ্য সরকার কোন কোন কাজ করে দিয়েছে, সেখানে কিন্তু কপিল সিব্বল সঠিকভাবে উত্তর দিতে পারেননি যে কোনগুলো হয়ে গেছে। তিনি খালি স্যাংশনের কথা বলে গেছেন, হ্যাঁ এটা করা হবে, অমুকটা করা হচ্ছে, অমুকটার জন্য টাকা দেওয়া হয়েছে, পরিষ্কার করে এই নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডাক্তারদের কোন কোন পদক্ষেপ সরকারের তরফ থেকে নেওয়া হয়ে গেছে সেটা কিন্তু তিনি পরিষ্কার করে উত্তর দিতে পারেননি, অথচ তার দাবি যে ডাক্তারদের কাজে ফিরতে হবে। তৃতীয় কথা, আরজি করের এই ঘটনা এবং তার তদন্ত যতটা এই যে আরজি করে কর্মরত একজন মহিলা চিকিৎসক যার উপরে নির্মম অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হয়েছে তার এই মামলার তদন্ত, অপরাধীদের খুঁজে বের করার যতটা তদন্ত হয়ে গেছে ততটাই কিন্তু প্রমাণ লোপাট কারা করলো, কোন কোন প্রমাণ লোপাট হলো, কিভাবে করা হলো তার তদন্তেও পরিণত হয়েছে। একাধিক অসঙ্গতি, এতক্ষণে পোস্টমর্টেমের চালানের কথাটা নিশ্চয়ই আপনারা শুনে ফেলেছেন, বড় বড় মিডিয়াতে বলা হয়েছে পোস্টমর্টেমের একটা চালানের খোঁজ করা হচ্ছে যেটা পাওয়া যাচ্ছে না। কপিল সিব্বল বলছেন যে আমরা এখানে এখন দেখতে পাচ্ছি না, খুঁজে দেব, কোথায় আছে পাচ্ছি না। সুপ্রিম কোর্টের তরফ থেকে বারবার সেই চালানটা সামনে রাখার কথা বলা হয়েছে, আগামী দিনে যেন সেই চালানটা কোর্টে দেওয়া হয়, পেশ করা হয়, সেই কথাও কিন্তু বলা হয়েছে, এটা তো আপনারা জানেন, সে কথায় যাচ্ছি না। কিন্তু এর সঙ্গে আরো বেশ কিছু ছোট ছোট জায়গায় কিন্তু অসঙ্গতি রয়েছে যেগুলো আদতে বেশ বড় অসঙ্গতি। মানে সিসিটিভি ফুটেজের একটা কথা উঠে আসছে, যেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবী যিনি রয়েছেন কপিল সিব্বল তাকে প্রশ্ন করছেন সিবিআই এর হাতে গোটা সিসিটিভি ফুটেজটা তুলে দেওয়া হয়েছে তো? রাজ্য বলছে হ্যাঁ আমরা সবটা দিয়ে দিয়েছি, কপিল সিব্বল বলছেন পুরো ফুটেজ দেওয়া হয়েছে। এদিকে সিবিআই এর তরফ থেকে বলা হচ্ছে মাত্র 27 মিনিটের সিসিটিভি ফুটেজ আমরা হাতে পেয়েছি, 27 মিনিট। এইখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি বলছেন সিবিআই সেজ অনলি 27 মিনিটস অফ ভিডিও শেয়ার্ড। কপিল সিব্বল বলছেন সিজার ফ্রম 8:30 to 10:45 given, in parts video has been given, there is some technical glitch, hard disk was full but given entirely। মানে এখানে টেকনিক্যাল গ্লিচের কথা আবার কপিল সিব্বল বলছেন, আবার বলছেন যে পুরোটাই দেওয়া হয়েছে, সেখানে সিবিআই বলছে 27 মিনিট। এখানে একটা গোটা অসঙ্গতি রয়েছে। তারই সঙ্গে পোস্টমর্টেম রিপোর্টের বিষয় যেটা উঠে আসছে সেখানেও দেখুন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলছেন দ্য পোস্টমর্টেম রিপোর্ট টিম উইল নট অ্যাকসেপ্ট দ্য বডি উইদাউট দ্য চালান, দ্যাট ইজ ওয়াই উই ওয়ান্ট টু সি ইট। কপিল সিব্বল বলছেন প্লিজ গিভ আস টাইম, উই উইল সাবমিট ইট টু দ্য কোর্ট, হোয়াট আই এম টোল্ড ইজ দ্যাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফিল্ড ইট আপ হিমসেলফ অ্যান্ড সেন্ট ইট। আমি দেবো, আমার কাছে আছে, আমাকে একটু সময় দিন। কেন সময় দিন? সময় নিয়েই তো আপনারা আদালতে এসেছেন, তারপরেও কাগজপত্র খুঁজে পাচ্ছেন না, বলছেন না না আছে, সময় দিন, খুঁজে বের করতে পারছি না। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সেখানে প্রশ্ন করতে বাধ্য হন, এমন জায়গায় পৌঁছে যায় ব্যাপারটা, তিনি বলেন ওয়াজ দ্য পোস্টমর্টেম ক্যারিড আউট উইদাউট দ্য রিকোয়েস্ট ফর্ম অ্যাট অল? ওই ফর্মটা ছাড়াই পোস্টমর্টেম হয়ে গেছে? এইখানে সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি বাধা দিয়ে বলেন যে ক্যান নট বি, ইট ইজ আ স্ট্যাটুইটারি রিকোয়ারমেন্ট, এটা হতে পারে না, এটা একদম ওই ফর্মটা তো লাগবেই, এটা ম্যান্ডেটরি। এইখানে জাস্টিস পারদিওয়ালা বলেন দিস থার্ড কলাম ইন পোস্টমর্টেম রিপোর্ট হ্যাজ দ্য কনস্টেবল who is carrying the form, there is no mention of the challan, if this document is missing then something is amiss। সমস্ত তথ্য রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে যে আছে, আমাদের কাছে আছে, কিন্তু এইখানে কোনো তথ্য যেটা একদম স্পেসিফিক্যালি সুপ্রিম কোর্ট যখনই দেখতে চাইছেন, একটা কাগজ দেখতে চাইছেন, তখনই বলা হচ্ছে আরেকটু সময় দিন, আমরা দেখিয়ে দেবো। প্রত্যেকটা জায়গায় অসঙ্গতি, প্রত্যেকটা পদে পদে প্রশ্ন।
চতুর্থ কথা, কপিল সিব্বল এখানে কিন্তু বারবার এই আন্দোলন এবং প্রতিবাদের যে কথা সেখানে বলার চেষ্টা করেছেন, এটা সামনে রাখার চেষ্টা করেছেন যে এই গোটা বিষয়টা পলিটিক্যালি মোটিভেটেড। এখানে যত আন্দোলন হচ্ছে সেখানে রাজনৈতিক দল এই আন্দোলনগুলো করছে, প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা আন্দোলন করছে, এই জিনিসটা কিন্তু তিনি আদালতে বারবার এস্টাবলিশ করার চেষ্টা করছিলেন। যদিও এই বিষয়টা ততক্ষণ পর্যন্ত খুব একটা আলোচিত হয়নি বা খুব একটা ধোপে টেকেনি যতক্ষণ না কৌস্তব বাগচি হঠাৎ চিৎকার করতে শুরু করলেন সুপ্রিম কোর্টে। দেখুন, এই যে শুনানিটা হচ্ছিল, এই যে হিয়ারিংটা হচ্ছিল, মামলাটা যখন সুপ্রিম কোর্টে উঠেছিল তখন অনেক আইনজীবীরা সেখানে উপস্থিত ছিলেন। সেখানে বিভিন্ন দিকের আইনজীবীরা ছিলেন, তারই সঙ্গে বাম দল করেন এমন আইনজীবী ছিলেন, বিজেপি করেন এমন আইনজীবী ছিলেন, সবাই নিজেদের মতো করে সওয়াল করছিলেন, সবকিছু করছিলেন। মাঝখানে হঠাৎ এই কৌস্তব বাগচি গাক গাক করে চিৎকার করে কথাবার্তা বলতে শুরু করেন এবং এতটাই চিৎকার করতে শুরু করেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যথেষ্ট অসন্তুষ্ট হন। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি এটা বলতে বাধ্য হন কৌস্তব বাগচিকে, লোয়ার ইয়োর পিচ, listen to the chief justice, lower your pitch, you are addressing 3 judges in front of you, not the large audience who is watching this video conference outside. আপনি এখানে বিচারপতিদের সঙ্গে কথা বলছেন, আপনি বাইরের গ্যালারিতে অডিয়েন্স বসে আছে তাদেরকে আপনি ভাষণ দিচ্ছেন, ব্যাপারটা এরকম নয়। আপনার গলাটা নিচে করুন, আস্তে কথা বলুন। এবং অবশ্যই এই অপরচুনিটিটা কপিল সিব্বল তো যেতে দেবেন না, তিনি সঙ্গে সঙ্গে এটাকে লুফে নেন, কারণ তাকে তো এটা বোঝাতে হবে, প্রমাণ করতে হবে যে এখানে যত আন্দোলন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, সব পলিটিক্যালি মোটিভেটেড। কপিল সিব্বল সঙ্গে সঙ্গে এখানে ঢুকে পড়েন এবং তিনি বলেন, দিস লয়ার আর্গুইং ওয়াজ ইনভলভড ইন থ্রোয়িং স্টোনস, which court are we in? The lady lawyers are being threatened. You have no idea what all have been said. আপনি বুঝতে পারছেন এইখানে কপিল সিব্বল এই কথাগুলো বলছেন কৌস্তব বাগচি চিৎকার করার পর। একটা এত সেন্সিটিভ ম্যাটার, এত বড় একটা মামলা, সেখানে এতগুলো রাজ্যের অসঙ্গতি নিয়ে প্রশ্ন উঠছে, আলোচনা চলছে, রাজ্যের তরফ থেকে সঠিক জবাব সামনে আসছে না, সেখানে দাঁড়িয়ে একজন ব্যক্তির গাক গাক করে চিৎকার গোটা বিষয়টার গুরুত্ব কতটা কমিয়ে দিতে পারে, কতটা গন্ডগোল করে দিতে পারে। এরপরে অবশ্যই যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে, আপনারা জানেন মুখ্যমন্ত্রী আলাদা করে একটা প্রেস কনফারেন্স করেছেন আজকে এবং সেখানে তিনিও কিন্তু বলেছেন ডাক্তারদের এবার কাজে ফিরতে হবে। তিনি বলছেন যে যতগুলো আন্দোলন হয়েছে সেগুলো সব অনুমতি ছাড়া হয়েছে, অনুমতি ছাড়া সব আন্দোলন হচ্ছে, মিছিল হচ্ছে, এটা কি করে হতে পারে? এবং তারই সঙ্গে তিনি জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে বলেছেন যে অনেক তো হলো, আপনারা বসে রয়েছেন কর্মবিরতিতে এতদিন, মানুষের এত ক্ষতি হয়ে যাচ্ছে, এত অসুবিধা হচ্ছে, এবার আপনারা কাজে ফিরুন। তারই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন আপনারা যদি কথা বলতে চান 5-10 জন প্রতিনিধি আসুন, কথা বলুন, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু কাজে আপনারা ফিরে আসুন। দেখুন, কাজে ফেরার জন্য জুনিয়র ডাক্তারদের আবেদন জানানো হচ্ছে অবশ্যই, কিন্তু আদালতে আজ যে প্রশ্নটা উঠে এসেছে, জুনিয়র ডাক্তার তারা যে কাজে ফিরবেন তারা সেই আত্মবিশ্বাসটা পাবেন কি করে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে কি করে? আদালতে সুপ্রিম কোর্টেও কিন্তু আজ থ্রেট কালচারের কথাটা উঠে এসেছে যে এই ডাক্তারদের এখনো পর্যন্ত ভয় দেখানো যদি হয়, এরপর তারা কাজে ফিরলে তাদের যদি আবার কোনো রকম ভাবে তাদের উপরে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা হয়, ভয় দেখানো হয়, তাদের যদি কাজে বাধা দেওয়া হয়, তখন কি হবে? এই বিষয়টার কথাও কিন্তু আজ আদালতে উঠে এসেছে। অবশ্যই জুনিয়র ডাক্তাররা এই মুহূর্তে কি সিদ্ধান্ত নেন সেটা নিশ্চয়ই তারা জানাবেন, তারা নিজেদের মধ্যে বৈঠক করে সেই কথা অবশ্যই সামনে রাখবেন। একদম শেষ কথা, আজ যা হওয়ার ছিল সেটাই আদালতে হয়েছে। সিবিআই এর তরফ থেকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়েছে, তারা বলেছে তারা ইনভেস্টিগেশন এগিয়ে নিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন যে সিবিআই যখন কয়েকটা লিড পেয়েছে, তারা যে লাইনে ইনভেস্টিগেশন এগিয়ে নিয়ে যাচ্ছে সেখানে এগিয়ে নিয়ে যাক। এর পরের যে শুনানিটা রয়েছে আগামী মঙ্গলবার, সেদিন আবার স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে, কতদূর এগিয়েছে, যে লিডগুলো পেয়েছে তার উপরে সিবিআই কতটা এগিয়েছে, তদন্ত কতদূর এগিয়েছে, সেই সমস্ত রিপোর্ট জমা দিতে হবে। রাজ্যের কাছে একাধিক জবাব চাওয়া হয়েছে, একাধিক প্রশ্ন করা হয়েছে, যার উত্তর, অসঙ্গতির উত্তর কিন্তু রাজ্যের তরফ থেকে পরিষ্কার করে এখনো দেওয়া হয়নি, সেগুলোও তাদের পরিষ্কার করতে হবে। আগামী যে শুনানি রয়েছে সেদিন আরো বেশ কিছু তথ্য সামনে উঠে আসবে, এটা আপাতত আশা করতে পারেন। কিন্তু এখানে একটা কথা বলে রাখি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে নানা রকম চটুল যে সমস্ত কথা বলা হচ্ছে, ছড়ানো হচ্ছে নানা রকম কথা, তার কোনো ভিত্তি নেই, সেগুলো কিন্তু ঠিক কথা নয়। এটা কিন্তু শুধুমাত্র প্রধান বিচারপতি যে মামলাটা দেখছেন তা নয়, 3 জন বিচারপতির একটা বেঞ্চ। এবং নিশ্চয়ই আপনারা যারা হিয়ারিং দেখেছেন, খবরও আপনারা দেখছেন, জাস্টিস পারদিওয়ালা যিনি এই বেঞ্চে রয়েছেন তিনি কিন্তু বেশ কিছু সলিড অবজারভেশন সামনে রেখেছেন। এবং তারই সঙ্গে এখানে বলতে হয় যে আপাতত সুপ্রিম কোর্ট এবং সিবিআই যেভাবে এগোচ্ছে, যতটুকু তথ্য সামনে আসছে, সেখানে কিন্তু খুব কিছু সন্দেহের অবকাশ থাকছে না। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন আবার দেখা হবে অন্য একটি আলোচনায়, হঠাৎ যদি উঠল কথায়। ভালো থাকবেন।